আজকে আমাদের তাহলে প্ল্যান কি? মাচা ওটা প্ল্যান না, মাচা ওটা আজকে প্ল্যান কি ভাই? বলে মাচা ওটা। নাইস। এরকম পাগল দেখেছো? হ্যাঁ, সিঁড়িতে দাঁড়িয়ে বলে বক্সে যাবো। ঘুম থেকে উঠে ফ্রেশও হয়নি, বেরিয়ে পড়েছি চা বাগান ঘুরবে বলে। মানে এইরকম সিনারি চলছে এখানে। আর যাই হোক, আমরা একটু এখানটা ঘুরি, ঘোরার পরে আমরা যখন যাবো আবার তোমাদের সাথে কথা হচ্ছে। জলদাপাড়া থেকে এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে বক্সা। তার টোটাল কিলোমিটার হচ্ছে 43, টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 8 মিনিট। চেষ্টা করব কোথাও হল্ট না নিয়ে ডিরেক্টলি কভার করা, কেন কি বক্সায় গিয়ে আমাদের দুটো জায়গা ঘুরতে হবে এবং সেই 2-3টে জায়গা ঘুরতে অনেক টাইম লাগবে। আর ওদের ওখান থেকে বলেছে যে বক্সায় আমরা বাইক নিয়ে ঢুকতে পারবো না, তাই আমাদের বাইকটা কোথাও মানে বাইরে রাখতে হবে পার্কিংয়ে। ওদের বলা আছে, ওখানে গিয়ে ফোন করতে হবে। ফোন নাম্বার আছে আমার কাছে, আমি তোমাদের সঙ্গে সবকটাই শেয়ার করব। আর আমরা যে জলদাপাড়ায় যে মানে ছিলাম, গ্রাসহফার আকাশিয়া রিসর্টে, আমি সেটার ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে খোঁজ নিয়ে নিতে পারো। তো চিন্তা করো না, সব ডিটেলস আমি ভিডিওতে এবারে অ্যাভেলেবেল রাখবো, যাতে কেউ যদি আমার ভিডিও দেখে আসতে চায় বাইক নিয়ে বা গাড়ি নিয়ে, যাতে কোনো প্রবলেম না হয়। বক্সাতে আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা জয়ন্তী রিভার বেডের ওখানে ওটায় যাব। মহাকালটায় যাব কিনা এখনও শিওর না, ওখানে যাই পৌঁছাই। আর তারপরে আমাদের হচ্ছে দুপুরবেলা লাঞ্চের পরের প্ল্যান হচ্ছে আমরা বক্সা ফোর্ট যাব, যেটা ওই 3-3.5 কিলোমিটারের মতন ট্রেক আছে বক্সা ফোর্টটা অ্যাকচুয়ালি দেখার। তো ওটাই আমার যাওয়ার খুবই ইচ্ছা আছে, কারণ কি লাস্ট টাইম এসেছিলাম আমি বক্সা ফোর্ট অবধি উঠতে পারিনি, তার আগেই নেমে গেছিলাম। তো এইবার ইচ্ছা আছে যে পুরোটা যাব, দেখি কতদূর কি হয়, সে অনুযায়ী তোমাদেরকে আপডেট করছি। চলো, এইখানে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে দিনের বেলা যতই হোক এটা এই পুরো এরিয়াটা, ডুয়ার্স এরিয়াটা যে পুরো জঙ্গলে ঘেরা, ঠিক আছে। কালকে যেখানে আমরা স্টেতে ছিলাম সেখানে রাত্রিবেলা আমি দেখতে পেয়েছি 4টে হাতি, বাকি এরা দেখতে পাইনি, কারণ কি আমি যে জায়গাটা একটু ছিলাম সেই জায়গা থেকে একটু এগিয়ে গেছিলাম। লোকাল লোককে চেল্লাচিল্লি করতে দেখে, হাতে মশাল দেখে আমি এগিয়ে গেছিলাম। আমি ভিডিও করিনি, তার একটাই মাত্র কারণ এত অন্ধকার, ওখানে কিচ্ছু দেখতে পেতে না। আমি বলতাম, লোকে ভাবতো আমি মিথ্যে কথা বলছি, বাট ওটা নেকেড আইতে ছাড়া দেখা যাবে না ক্যামেরায়, এত ডার্ক ছিল। 7টা না কটা হাতি বেরিয়েছে, তার মধ্যে 4টে আমার চোখে পড়েছে। আর আমাদের হোটেলের যারা ওখানে ছিল, তোমার হেল্পার্স সব যারা ছিল, ম্যানেজার এগুলো, তো আমাদেরকে বললো যে রাত্রিবেলা আমাদেরকে ডিস্টার্ব করেনি, ডিনারের পরে আমাদের মানে যেখানে ছিলাম সেই প্রপার্টিটার আশেপাশে হাতি তাণ্ডব নৃত্য করেছে। মানে সুপুরি গাছ ছিল সব ভেঙে দিয়েছে, খেয়ে নিয়েছে। ফেন্সিং ছিল চা বাগানে, সেই চা বাগানের ফেন্সিংগুলো নষ্ট করে দিয়েছে। সেগুলো সকালবেলা উঠে দেখেছি। মানে ওই বললাম না, মানে জাস্ট বলেনি, বিকজ ওদেরও উপরে রেসপন্সিবিলিটি থাকে, যাতে ওদের মানে হোমস্টেতে যারা বা রিসর্টে যারা স্টে করছে তাদের সেফটিটা হচ্ছে ওদের কাছে প্রায়োরিটি, যাতে ওটা কোনোভাবে ভায়োলেট না হয়। সেই কারণে আমাদের ইনফর্ম করেনি, কেন কি আমরা এক্সাইটমেন্টে হয়তো দেখতে চলে যেতাম, দিয়ে হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত এরকম কিছু। মানে আমরা তো এখানকার লোকাল লোক নই, আমরা অতটা ভালো করে জানি না। ইনফ্যাক্ট যতই লোকাল হও, কোনো ওয়াইল্ড অ্যানিমাল স্পেশালি হাতি, ওর মুড বোঝা যায় না, যখন তখন যা ইচ্ছা করতে পারে। যাই হোক, দেখেছি আমি এটাই অনেক, যে আমি এদিকে এসেছি, আমি কিছুটা হলেও দেখতে পেয়েছি। হ্যাঁ, এটাও ঠিক যে আমি দেখেছি, তোমাদেরকে দেখাতে পারিনি।
এই জায়গার সিনটা তো তোমরা আগের এপিসোডেও দেখেছো, এই রাস্তা দিয়ে গেছি, এই রাস্তা দিয়ে আমরা ভুটান গেছিলাম। এবার আমরা ভুটানের দিকে না গিয়ে টুয়ার্ডস বক্সার দিকে মোড়ে যাব। মানে এটা বেসিক্যালি আমাদের এই গোটা ট্রিপটার মানে ঘোরার দিয়ে লাস্ট হল্ট। বক্সা হচ্ছে আমাদের লাস্ট হল্ট। তারপরে আমরা কালকে এখান থেকে শিলিগুড়ি চলে যাব। শিলিগুড়িতে আবার স্টে আছে একদিন, তারপরে হয়তো ব্যাক কলকাতা। বাট ডিরেক্টলি কলকাতা যাব না না যাব সেটা তোমাদের তো সিচুয়েশন বুঝে বলতে হবে, মানে এখন বলাটা ফিজিবল না। এবার দেখি কি হয়। বাদ বাকি আজকে সবাই একদম ফ্রেশ মুডে আছে, ফ্রেশলি যেন পৌঁছাই। মানে আমি বললেই সবাই দাঁড়িয়ে পড়ে, ওই কারণে বলছি যেন ফ্রেশলি তাড়াতাড়ি যেটুকুনি টাইম শো করছে 56 মিনিট 35 কিলোমিটার যেন আমরা পৌঁছে যাই। চলো আবার কিছুটা যাই, কিছুটা রাস্তা অতিক্রম করি, তারপরে তোমার সাথে কথা হচ্ছে আবার। আমরা হাইওয়ে ছেড়ে এই বক্সার রাস্তা ধরলাম, এখান থেকে 26 কিলোমিটার 47 মিনিট। আমাদের অ্যাকচুয়ালি বেরোতে একটু লেটই হয়ে গেছে, আমাদের অনেক আগে বেরিয়ে যাওয়ার কথা ছিল। বাট ঠিক আছে, বেরিয়েছি গ্রুপে, হতেই পারে, এটা কোনো অস্বাভাবিক কিছু না। গুগল ম্যাপের সাথে নর্মাল স্পিডোমিটারের অনেক ডিফারেন্স আছে, অনেক। ম্যাপ অনেক লেটে রিড নেয়, সেটা আমি ফলো করছি। এখানে স্পিড 62, এখানে 57। চলো আবার কিছুটা রাস্তা অতিক্রম করে নিয়ে আবার কথা হচ্ছে। আমরা প্যারালালি যে রাস্তা দিয়ে চলছি, একদম পাশেই রেল লাইন দেখতে পাচ্ছ, একদম পাশ দিয়ে যাচ্ছে রেল লাইনটা। আর ওই সাইডে চা বাগান, রেল লাইনের ওই পাড়ে। আর মাত্র 22 কিলোমিটার 38 মিনিট দেখাচ্ছে। এই সাইডেও চা বাগান, এই সাইডে চা বাগান না অন্য কিছু, বাট দিস ইজ ফার্ম, আই গেস চা বাগান। হ্যাঁ, এই সাইডেও চা বাগান, লেফট হ্যান্ড সাইডে। আমার কেন জানি না যে কোনো রাস্তা রেল লাইনের পাশ দিয়ে গেলে রাস্তাটা আরও বেটার লাগে ফর সাম রিজন। এই চালাতে চালাতে হ্যান্ড সিগন্যাল দেওয়াটা খুব দরকার পেছন দিকের লোক যারা তোমাকে ফলো করছে। দ্য রিজন ইজ দ্যাট তুমি সামনে, তোমার এক্স্যাক্ট সামনেটা দেখতে পাচ্ছ, পেছনের লোক দেখতে পাচ্ছে না। তুমি যদি ওকে হ্যান্ড সিগন্যাল না দিয়ে ব্রেক মারো বা সাডেন ব্রেক মারতে হয়, হ্যান্ড সিগন্যাল না দাও, ও শিওর শট তোমার পেছনে এসে মারবে, নাহলে তোমাকে এগিয়ে গিয়ে ওই সামনের জিনিসটাকে ওকে ফেস করতে হবে। হোয়াট এভার ইট ইজ, ইট ক্যান বি আ বাম্পার, ইট ক্যান বি আ কার, এনিথিং। তো যখন রাস্তায় চলবে তখন তোমার এরকম কোনো পার্টিকুলার হ্যান্ড সিগন্যাল হয় না, তোমার মানে ফেলো টিমমেটস যা বোঝে, দেখো নদী ড্রাই হয়ে গেছে, তোমার ফেলো টিমমেটস যা বোঝে সেরকমভাবে সিগন্যাল দেবে। রাস্তাটা ব্যাপক লাগছে না? এবার দেখো দু সাইডে জঙ্গল, তো ওই সাইডটা ফাঁকা বলে মনে করছো, এবার ঘন হতে থাকবে ব্যাপারটা। এটা সেকশন ঘন হতে থাকবে ভেতরে, দু সাইডেই জঙ্গল। ওটা কিন্তু বড় বড় গাছ, এরকম বড় না হলেও মিডিয়াম সাইজের গাছ, ওই গাছটা কিন্তু কন্ট্রোল করছে আরও জঙ্গলের দিকে, দু সাইডেই তাই। আর জঙ্গলের মাঝখান দিয়ে এরকম এই রাস্তাটা দিয়ে গেলে অনেকটা আমাকে জয়পুরের কথা মনে করি দিচ্ছে, জয়পুর বা বেলপাহাড়ি, স্পেশালি জয়পুর। চলো আবার কিছুটা অতিক্রম করি রাস্তা, তারপর তোমার সাথে কথা হচ্ছে। আর আমি কথা বন্ধ করছি জাস্ট কিছুক্ষণের জন্য, একটু রোডটা এনজয় করো। আমরা এখানে বক্সা যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম, ভেবেছিলাম দাঁড়াবো না, বাট জায়গাটা দেখে এত ভালো লাগছে তাই দাঁড়িয়ে গেলাম। তোমাদেরও দেখাই, আমি ছবিও তুলেছি, এগুলো ইনস্টাগ্রামে যাবে, ঠিক আছে? জাস্ট দেখো জায়গাটা। আর এই যে আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে, অসাধারণ। মাঝখানে যেটা দেখলে ওটা কিন্তু আবার বেশি কিছু ভেবো না, ওটা হয় ওরকম। চলো আমরা এখান থেকে বেরোলে আবার গোপুরতে দেখা হচ্ছে। আমরা ব্রিজের এখান থেকে বেরোলাম,
দেবাশিসদা কালকে যে ভুটানে পড়ে গেছিলো বাইক নিয়ে, তো এখন বলছে কাল সারা রাত্রিরে বুঝতে পারেনি, সকালবেলা উঠে নাকি পেন করছে অস্বাভাবিক। সে কোনো রকমে আমাদের সাথে বেরিয়েছে, কিন্তু এখন বলছে খুবই পেন করছে। তো আমি বলছিলাম আমার বাইকটা দেবাশিসদার বাইকের তুলনায় অনেক হালকা। তো আমি বলছিলাম তুমি আমার বাইকটা চালাও, আমি তোমার বাইকটা। বলছে না 18 কিলোমিটার আছে, চলে যাবো। এবার ব্যাপারটা হচ্ছে 18 কিলোমিটার যাওয়াটা ফ্যাক্টর না, এক হচ্ছে ওষুধের দোকান কিনে দাঁড়াতে হবে, পেন কিলার মানে ইঞ্জেকশনের জন্য ইঞ্জেকশন নিতে হবে, পেন কিলার যেটা ইনজেক্ট করবে মৌসুমি। দ্বিতীয় কথা, আমরা ওখানে পৌঁছে দেবাশিসদা ঘোড়ার মতন কতটা পরিস্থিতিতে থাকবে সেটাও দেখতে হবে। কারণ কি একটা মানুষের পেন করলে খুব মানে কষ্ট হয়, মানে প্রচণ্ডই কষ্ট হয়, মানে সেটা কাউকে বলে বোঝানো যায় না। পেনটা এতটাই বাজে। মানে আমার কিছুদিন আগে শোল্ডারটার জায়গায় মানে ডিসলোকেট হতে হতে বেঁচেছে, তো একটা হাড় সরে গেছে একটুখানি। তারপরেও আমি এরকম চুল হাতে মানে প্যাডিং ফুডিং পরে চালাচ্ছি। আমি ভেবেছি রাইড এতদিন আগে প্ল্যান হয়েছে, কোনো মতে ম্যাসিভ কিছু না হলে আমি রাইডটা ক্যান্সেল করবো না। এবার তাও ডাক্তার আমাকে বারণ করেছিল রাইড করতে, মানে আমি জোর জবরদস্তি গায়ের জড়িয়ে বাইকটা নিয়ে এসেছি। যদিও বা আমার হাত আগের থেকে অনেক বেটার আছে। আর আমার যেটুকুনি পেন হয়েছিল সেটুকুনি একটা পেন কিলার দিয়েছিল, কোনো ইঞ্জেকশন না, জাস্ট একটা নর্মাল পেন কিলার দিয়েছিল, ঠিক হয়ে গেছিলো। মানে খুব পেন হলে তো আছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিছু না কিছু একটা সলিউশন চলে আসবে। আবার ওরা পেছন থেকে আসছে না কেন, এটা থাকে দাঁড়িয়ে যায় কেন, আমি এটাই তো বুঝি না। আমরা এখন কালাচিনি রেলওয়ে স্টেশন ক্রস করছি। কিছুক্ষণ আগে কালাচিনি পুলিশ স্টেশন পেরিয়ে এলাম, এই দেখো পাশে স্টেশন। ট্রেন দাঁড়িয়ে আছে, এটা মনে হয় এখন জাস্ট দাঁড়িয়ে আছে, মানে যেরকম হল্ট নিয়ে থাকে, কোনো প্যাসেঞ্জার নেই, মানে স্টে আছে ট্রেনটা, কানেক্টেডও না, শুধু বগিগুলো দাঁড়িয়ে আছে। পাশ দিয়ে আমরা যাচ্ছি, এখান থেকে দেখাচ্ছে 13 কিলোমিটার 21 মিনিটস। মৌসুমিকে আবার তেলও ভরতে হবে, সব দেখছে। সব বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে। এই সিনগুলো না ব্যাপক লাগে। ওই পাশে পুরো চা বাগান, দেখো তোমাদের দেখাচ্ছি, দেখতে পাবে না, তোমাদের না পাওয়াটাই স্বাভাবিক, গোপ্রোতে আসবে না। ওটা পুরো ওই পাশটা চা বাগান একদম। আর এরকম রাস্তা আমাদের কলকাতায় নিউ গড়িয়া স্টেশন থেকে সোনারপুর যেতে এরকম রাস্তা পড়ে সাইড দিয়ে একদম, মানে এদিকে ট্রেন লাইন আর এদিকে রাস্তা একদম পাশ দিয়ে যাচ্ছে। মানে রাস্তাটা খুব সুন্দর, একদম ওরকম মনে হচ্ছে। হ্যাঁ, শুধু ডিফারেন্স কি, দুপাশে চা বাগান নেই। দারুণ লাগছে। আর ওই সাইডটা দেখো পুরো পাহাড়, একদম পাহাড়, গোপ্রোতে বোঝা যাবে। মানে আমি যতদূর জানি গোপ্রোতে তুমি পরিষ্কার বুঝতে পারবো ওই সাইডটা পুরো পাহাড় ফুল। দারুণ লাগছে সিনটা। মানে প্রত্যেকটা যখন একটা জায়গা থেকে একটা জায়গায় আমরা যাচ্ছি, তার যে ল্যান্ডস্কেপ যে চেঞ্জেসগুলো হচ্ছে না, অসাধারণ লাগছে। মানে অসাধারণ ছাড়া আর কোনো শব্দ নেই। মানে হয়তো আমার জানা নেই আর শব্দ আছে, তাই আমি বারবার অসাধারণ বলি। আমার মানে কি বলবো, ডেফিনেশন অফ অসাধারণ ইজ জাস্ট কি বলবো, মানে হাউ ডু আই চুজ ওয়ার্ডস, আই এম নট এবল টু আন্ডারস্ট্যান্ড। ইটস ড্যাম বিউটিফুল। এখান থেকে সোজাই দেখাচ্ছে একদম, মানে কোনো ট্যাড়া ব্যাকা কিচ্ছু না, একদম স্ট্রেট। আর এখানকার রাস্তাগুলোর বাম্পারগুলো মানে ওরকম ধরনের, মানে বুঝতে পারবে না, ঢাপ করে একটা বাম্পার চলে আসে। ম্যাক্সিমামটা বোঝা যায়, বাট কিছু কিছু বাম্পারে তুমি লোকেট করতে পারবে না পিচের কালারের জন্যে। চলো আবার কিছুটা রাস্তা অতিক্রম করি। আমরা রেল লাইনটা ক্রস করে এই পারে চলে এলাম। আর এখান থেকে মাত্র 5.5 কিলোমিটার, 9 মিনিট দেখাচ্ছে। আমরা 10 মিনিটের মধ্যে ওখানে পৌঁছে বাইকটা রেখে ফোন করব। ফোন করে লোকটা, আমার মনে হয় যিনি আমাদের নিয়ে যাবেন উনি ওখানে ওয়েটই করছেন, মানে আমাদেরকে ফোন করেছিল যখন আমরা প্রায় 18 কিলোমিটার পেছনে ছিলাম। তো আমরা পৌঁছে ওখানে আমি ফোন করব, উনি আসবেন। বাইকটা সম্ভবত আমার যতদূর জানা, মানে আমাকে যা বলেছেন যে বাইক নিয়ে বক্সাতে ঢুকতে দেবে না, তাই আমরা বাইক নিয়ে ঢুকতে পারবো না। এই সিনারিটা দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, কি
কি অসাধারণ লাগছে, এদিকে পাহাড় এদিকে নদী, কিন্তু এগুলো সব ড্রাই। এখানে যত নদী আছে সব নদীতে হড়কা বান আসে, বর্ষাতে এরকম ভাট করে জল চলে আসে আবার ড্রাই হয়ে যায়। ঠিক আছে, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে সময় নষ্ট করব না, কেন কি আমাদেরকে টাইমে ঢুকতে হবে, অনেক আছে। এবার চেষ্টা করব যদি পারমিট করানো যায়, বাইক নিয়ে ঢোকানো যায়, তাহলে বাইক ঢুকবো। তাতে যদি মানে কিছু টাকা দিতে হয় পারমিশনের জন্য সেটা দেবো, মানে আমরা চাই আমাদের কাছে যেন বাইকটা থাকে, এই হচ্ছে কথা। এবার দেখি কি হয়। চলো তোমার সাথে গিয়ে কথা হচ্ছে। ওইখানটা একটু দাঁড়িয়েছিলাম যখন আমি এটা করলাম, কেন কি ওরা ওখানে একটা ফটো তুললো, ফটো তুলে আবার বেরোচ্ছি। এবার জাস্ট জঙ্গলের ঘনত্বটা দেখো, দুপাশের জঙ্গলের ঘনত্বটা দেখো, অসাধারণ লাগছে না এরকম জঙ্গলের মাঝখান দিয়ে চালাতে। ও এই ফিলটা একমাত্র ডুয়ার্সেই হয়, এটা কোথাও না, এটা জয়পুরে পাবো না, এটা কোথাও না। এই এত ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, এটা অনলি ইন ডুয়ার্স, নোওয়্যার এলস। এখানে আবার বোধহয় একটা রেল ফাটক, রেলওয়ে গেটগুলো খোলা, কেন কি এখানে মানে ট্রেন খুব কম পারাপার করে, সিঙ্গেল লাইন খুব কম পারাপার হয়, তাই এখানে ম্যাক্সিমাম টাইম গেট খোলাই পাবে। জাস্ট জঙ্গলের ঘনত্বটা দেখো বাস, আর রোদ্দুর গাছের ফাঁক দিয়ে এসে রাস্তায় পড়ছে, প্যাচ কিরকম লাগছে, আবার যখন গাছের পাতায় পড়ছে কিরকম সোনালি একটা সবুজ কালার দিচ্ছে, মানে অসাধারণ লাগছে। জাস্ট কালারগুলো দেখো কিরকম চেঞ্জ হচ্ছে যেখানে রোদ্দুরের আলোগুলো পড়ছে, ও ফাটাফাটি। এই ফিলগুলো মানে বলে বোঝানো যায় না। আগের বারে ডুয়ার্স এসেছিলাম গাড়িতে, মানে ট্রেনে বা তারপরে ওখান থেকে গাড়ি ভাড়া করে ঘুরেছিলাম ডুয়ার্স, ওটা একটা এক্সপিরিয়েন্স ছিল। আর দিস ইজ নেক্সট লেভেল, মানে নিজের বাইক নিয়ে পুরো জায়গাটাকে এক্সপ্লোর করা, ইট ইজ নেক্সট লেভেল এনজয়মেন্ট বস, নেক্সট লেভেল। আমি জানি না ইউটিউবে প্রপার ডুয়ার্সের ট্রিপ মানে কতজন আপলোড করেছে, যদি না হয়ে থাকে আমি চেষ্টা করব, জানি না কতটা ভালো হচ্ছে, আমিও নতুন ব্লগ করছি, তো আমি সবসময় চেষ্টা করি এভরি টাইম ইমপ্রুভ করার। আবার অনেক সময় খারাপও হয়, নিজেও বুঝতে পারি যে হ্যাঁ এখানটা করলে বেটার হতো, বাট ট্রাস্ট মি এত ডিটেলে বোধহয় ডুয়ার্স ব্লগ কেউ দেয়নি। শিলিগুড়ি থেকে ডুয়ার্স দিয়েছে এরকম, ঠিক আছে, টুকটাক ঘুরেছে, ঠিক আছে, আর যদি দিয়ে থাকে আমার জানা নেই, বাট অসাধারণ লাগছে। তুমি দেখো কাঠের বাড়িগুলো এখানে করা, যারা এখানে স্টে করে, লোকাল পিপল যারা এখানে থাকে, মানে দেখতে সুন্দর লাগে। আর একটা কথা বলবো, এই জঙ্গল পাহাড় এইসব জায়গায় যারা স্টে করে তাদের কিন্তু প্রচুর মানে রিস্ক, দ্বিতীয় কথা এদের লাইফ প্রচণ্ড হার্ড হয়, মানে চট করে কোনো জিনিস এখানে পাবে না, একটা জিনিস কিনতে হলে প্রচুর দূর ট্রাভেল করতে হবে। যাই হোক, চলো এবার একদম গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর 1.7 কিলোমিটার একবারে গিয়ে দেখা হবে, চলো। যখন ক্রস করছিলাম তখন হট করে এটা চোখে পড়লো, একটা রেলওয়ে কূপের মানে একটা কম্পার্টমেন্টকে নিয়ে এখানে একটা রেস্টুরেন্ট করা আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে রাজা ভাতখাওয়া স্টেশনের এখানে, খুব ভালো লাগছে। আমরা বোধহয় চলেই এসছি, বক্সা জয়ন্তী। ও আপনি? আচ্ছা তাই দাদা চলে এসছে, তার সাথে দেখা হয়ে গেল, দাঁড়াও নেবে কথা হচ্ছে। দাদা নিয়ে যাচ্ছে আমাদেরকে পার্কিংয়ের ওখানে, যেখানে বাইকটা রাখবো, তারপরে আমরা এই অটো করেই ফিরবো। লাগেজ কীরমভাবে রাখবো সেটা দেখতে হবে, কেন কি এই অটোতে জায়গা খুব কম, আর আমাদের লাগেজগুলো বেশ বড়ই, দেখতে হবে কীরমভাবে রাখা যায়। এমনি অটোর মানে ভেতরে স্পেস হয়তো লোক বসে যাবে, পেছনে 3 জন সামনে 1 জন, কিন্তু লাগেজ রাখার স্পেসটা খুব কম। পার্কিংটা কোথায় এটাই দেখার, কত দূর সেটাও তো বুঝতে পারছি না।
মানে এটা যেন সেফ হয়। আমার কাছে হচ্ছে সব জিনিস যেখানে বাইকটা রাখবো ওটা যেন সেফ হয়। এখানে কি দেখো আমাদের হোমস্টেটা হচ্ছে বক্সার মধ্যে, আর এখানে বাইকটা এত দূরে রাখছি মানে সেটা যেন সেফ থাকে, আর কিছুই না। এই অটোর নাম্বার হচ্ছে WB691799। আমি এটা বলে রাখলাম ফর দি রেকর্ড। সব পিছনে লুকিং গ্লাসে দেখলে ভয় লাইন দিয়ে সব বাইকগুলো আসছে, ব্যাপক লাগে কিন্তু দেখতে। তো ব্যাপারটা হচ্ছে কত দূর যাব আমি, এটাই হচ্ছে কথা। অনেকটাই চলে এলাম, এটা 1 কিলোমিটার 1.5-2 কিলোমিটারের উপরে রাস্তা। আমি এটা বুঝি না যে বাইক কেন অ্যালাউ করে না। তো বাইকটা অ্যালাউ করলেই তো পারে, হোমস্টেতে গিয়ে তো বাইকটা রাখাই যেতে পারে। এখানে এটা কি নিয়ম আমি জানি না, মানে যে নিয়মটা যায় মানে যে যদি দেখে থাকে এই নিয়মটা করছেন এটা বেকার। গাড়ি অ্যালাউ হয়, বাইক কেন অ্যালাউ হয় না? বাইকটা আমরা হোমস্টের তলার ওখানেই রাখতে পারি, আলাদা করে এত দূর রাখতে আসার কি মানে? আমি তো এটা আদৌ বুঝছি না যে আমরা কোথায় যাচ্ছি, বাইক রাখতে যাচ্ছি না হোমস্টেতেই যাচ্ছি। কিন্তু আমাদের হোমস্টে তো বক্সার মধ্যে, এখানে তো নয়। শুধু বাইক রাখতে এত দূর ভাই সাহেব। ওপরে বাইক রেখে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বাড়িটা অ্যাকচুয়ালি দাদারই বাড়ি, ওখানে বাইক রেখেছি। আর এই যে সব ছোটো অবস্থা, ভাই করছে, দাদার ব্যথা বেড়েছে, দাদা সামনে বসে আছে। দাদা যাবে না আমাদের সাথে, দাদা রেস্ট নেবে। আমরা এখন যাই ওখানে বক্সার, ওখানে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? হোমস্টেতে পৌঁছে গেছি, মানে তোমার বক্সাতে ঢুকে গেছি। এটা হচ্ছে আমাদের হোমস্টেটা, ঠিক আছে? এখান দিয়ে উঠে এখানে সব বসে আছে, আমাদের রুম হচ্ছে ওটা। জায়গাটা খুবই সুন্দর, এখান থেকে দেখো, তোমাদের দেখাচ্ছি, জাস্ট ভিউটা দেখো। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ লাগছে এখান থেকে ভিউটা। আর এটা হচ্ছে আমাদের রুম, আমরা এখানে সব জুতো খুলেছি। আর এটা হচ্ছে আমাদের রুম, এখানে ডাবল বেডেড রুম আছে, এদিকে উইন্ডো, এটা ওয়াশরুম। হ্যাঁ দেখাবো তো, মানে বাথরুমটা দেখা। এটা ওয়াশরুমটা, হ্যাঁ ছোট, বাট এখানে গিজার নেই, ওই বলে দিতে হবে, গরম জল দিয়ে যাবে। বাদ বাকি এরা যা করছে, আমি এই জিনিসটাকে প্রমোট করি না। আমি বারবার বলছি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। হ্যাঁ, এখানে প্রমোট করছি না আমি এগুলো, বাট কিছু করার নেই, এখানে গ্রুপে এসেছি তো এরা করবেই, দেখে লাভ নেই, ঠিক আছে? দেবাশিসদার হাতে ব্যথা করছে, পাশায় একটা ফোটাবে। আমার দিকে তাকাও, দুটো ইঞ্জেকশন পাছায় ফোটাবো, প্যাট প্যাট করে একদম। ব্যথা করছে, ব্যথা কমাতে হবে। ইঞ্জেকশনটা এনেছিস তো? লাগিয়ে দে তাহলে, এক্ষুনি লাগিয়ে দে, চায়ের সঙ্গে তাড়াতাড়ি ডাইলুট হয়ে যাবে। ছবি তোলা হচ্ছে এখন এখানে, চা খাই। চুল বসবে না এখন, হেলমেটের চুল। আমরা এখন চাটা খেয়ে এখান থেকে চলে যাব জয়ন্তী রিভার বেডটা ঘুরে ফিরে আসবো, তারপরে লাঞ্চ করব। লাঞ্চ করার পরে এখান থেকে যাবো বক্সা ফোর্ট। লাঞ্চ টাইম, ভাত, ডাল, ফুলকপির তরকারি, এদিকে স্যালাড, বেগুন দিয়েছিল, বেগুন খাই না তাই বেগুন তুলে দিয়েছি।
এই হচ্ছে চারিপাশটা। আমরা এর উপরেই আছি, তার তলায় হচ্ছে এখানে ডাইনিং স্পেস। ঠিক আছে, খাচ্ছি, আগে খেয়ে নিই, তারপরে কথা হবে তোমাদের সাথে। আমরা গাড়ি পাইনি কিন্তু তাও আমাদের চুল কম না, জয়ন্তী রিভার বেডে হাঁটতে নেমে গেছি। বাবা 4টের সময় বলেছে গাড়ি আসবে, কতটা কি যেতে পারবো জানি না। এই যে এখানে চ্যাংড়ামি হচ্ছে দুটোর, শুধু দেখো আমরা কোথায় আছি। এটা রিভার বেড, ওইখান থেকে এসছি আমরা। আর জায়গাটা অসাধারণ। আমি না ক্যামেরাটা ভুলভাল সময় ঘুরিয়ে নি, ভালো লাগে না, কন্টেন্ট গুলো পাই না। একটা হাতে ফোন নিয়ে ব্লগ করছি, পেরিয়ে এলাম, ব্লগার আমার চেঁড়াই হচ্ছে, ও হাতে কিছু না নিয়ে পড়ে যাচ্ছিল সালা। ব্যাপক লাগছে ভাই, তাই তো ওখানে লাগছে, এবার কিন্তু রৌদ্র লাগছে, ট্যান হয়ে যাচ্ছি ভাই। আমরা তোকে নিয়ে এলাম, লোকে মনে মনে ভাবছে ও সরি গালাগাল দিতে না, সরি, এটা বিপ হবে। আমরা একটা সার্টেন এরিয়া অবধি গাড়িতে এসেছি, এরপরে এখান থেকে ট্রেক ছোট মহাকাল অবধি। এরকমভাবে এই জায়গাটা ল্যান্ডস্লাইড হয়েছে, তাই তলা রাস্তাটা এখন বন্ধ। এখন এরমভাবে ট্রেক করে যেতে হবে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে। আস্তে আস্তে পায়ে লেগে যাবে ভাই। এই জায়গাটা একবার এসছিলাম, আগের বারের ফিলিংটা যেরকম পেয়েছি এবারও সেরকমই লাগছে, ব্যাপক। আগে ভিডিওটা করতে দে আমাকে ভ্লগই করতে দিচ্ছি না ভাই, এদের শুধু ফটো চাই। আমার ফোনে শেষ হয়ে গেছে, ইট ইজ ইউর প্রবলেম। ইয়েস ইট ইজ। দেখো ঝগড়া করছে, ভিডিও করতে দিচ্ছে না, কিন্তু কেস করে দেবো আমি। কি ব্যাপক লাগছে ভাই, পাহাড়টা দেখ, অসাধারণ। পাহাড়টা দেখো, অসাধারণ লাগছে। জাস্ট আকাশটা দেখো, ওফ ভাই। এই যে সামনে যে পাহাড় দেখছেন, হ্যাঁ, দুটো পাহাড়ের মাঝখানে যে গ্যাপ দেখছেন, হ্যাঁ, তার ডান দিকের পাহাড়টা হলো আমাদের ইন্ডিয়া, আর বাঁ দিকেরটা হলো ভুটান। এটা এই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়া, এই পাহাড়টা হচ্ছে ভুটান। আচ্ছা, আবার এলওসি আমাদের লাইন অফ কন্ট্রোল যেটা বলে, হ্যাঁ এটা এলওসি। আর পেছন দিকের পাহাড়টা এটা হলো ভুটান, হ্যাঁ, এই পাশটা হলো আবার ইন্ডিয়া। আচ্ছা, পেরিয়ে যাই কি আটকাবে? আমরা যাবো, ওপারে যাবো, আমরা ভুটানেই যাবো। কিন্তু এটার জন্য আবার মানে ওই সাইডের লোকের পারমিশন লাগে না? পাশে লোক নেই, হ্যাঁ, যেহেতু ওদেরও বসবাস নেই, হ্যাঁ, আমরাই যাতায়াত করি, হ্যাঁ, আচ্ছা। কি সুন্দর না, এই সাইডটা ইন্ডিয়া, এই সাইডটা ভুটান, আর পেছনে জাস্ট ননসেন্স বাওয়াল চলেছে, ননসেন্স বাওয়াল। কার জুতো পড়ে আছে, কে কার কুলে পেছনে দিয়েছে। এগুলো ইট ইজ, এখানে এটা ঘুরতে এসে জাস্ট বাওয়ালি করছে, নাথিং এলস। বাওয়ালিটাও দরকার, বাট যেখানে ঘুরতে এসে সেই জায়গাটা দেখাটাও ভালো করে দরকার। গাইড দাদা আছে, গাইড দাদা যেখানে যেখানে যা যা বলবে আমি সেসবগুলো সব ভিডিওতে দেবো, যাতে তোমরা ডিটেল এখানকার জিনিসটা পাও। এবার দেখি কি হয়। তোমরা আসো তাহলে বুঝবে আমি কেন বলছি।
আমরা বলেছি, আমরা করেছি তারপর বলেছি। ওরা আপডেটটা করে নিয়েছিল, আমি বেকার গাড়িতে এসেছি আবার। মানে না ঠিক আছে, গাড়িটা তাও এসছে, কারণ এটা হচ্ছে তোমাদের ল্যাথখোর ব্লগার। বলে ল্যাথখোর ব্লগার। না না, ল্যাথখোরের জন্য না, ব্যাপারটা হচ্ছে আমি জানি আবার যখন এখানে আসবো আমি আবার এক্সট্রা কেন হাঁটতে যাবো, তাই না? তোমাদের কন্টেন্ট থেকে বেশি ও ল্যাথটাকে প্রেফার করে, সেই জন্য আসেনি। আচ্ছা আমি তো সেই এলামই, ওরাও এলো, তা আমি কেন এক্সট্রা আরেকবার আসতে যাবো? আনসাবস্ক্রাইব। ওকে মার ভাই, দেখো 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 দেখো, মার সালা, মার মার। লোকে সাবস্ক্রাইব করতে বলে, আনসাবস্ক্রাইব বলছে, পিছনে 1 লাখ। এই জায়গাটা দিয়ে উঠতে হবে, এই সিঁড়িটা দিয়ে উঠবো। আমি একটা ফুলের জায়গায় একটা কি হলুদ ফল ধরেছি। হ্যাঁ আমি ওটাই বলছিলাম, এখানে একটা চায়ের দোকান হতো। বাচ্চাগুলো বলছে এই শোনা সোজা উপরে উঠে যাবে। उठी दम नहीं, देखता है क्या होता है, जो होगा देखा जाएगा। অসাধারণ লাগছে। হ্যাঁ বলো। এখন আপনারা সবাই আমরা এখন সামনে ভুটানে ঢুকছি, ইল্লিগাল ভাবে। ভুটানে আচ্ছা এখান থেকে ভুটানে এন্ট্রি আছে, এটা হচ্ছে ভুটানের পাহাড়। ধরা হয় নদীর ওপারে ইন্ডিয়া, নদীর এই পারটা ভুটান। আচ্ছা ওই পারে ইন্ডিয়া, এপারে ভুটান। যদি ইল্লিগালি ভুটানে ঢুকতে চাও এই রাস্তা দিয়ে আসবে। এই না না এসব বলিস না, আমি সব প্রমোট করি না ভাই, আমরা গাইড নিয়ে এসেছি। এ ভাই কেস ফেস খাওয়াবে আমাকে। অ্যাকচুয়ালি এটা দিনের প্রায় শেষ, আলো পড়ে এসছে, যেটুকুনি আলো আছে ওইটুকুনি আলোতে যাওয়ার চেষ্টা করছি যাতে কিছু হলেও ব্লগ তোলা যায়। হাঁপিয়ে গেছিস? ক্যামেরা নামার ধর করে দাঁড়িয়ে গেছিস? আমি নাকি হাঁপিয়ে গেছি, শ্বাস ফুললেই ভাবে হাঁপিয়ে গেছি। এইখান দিয়ে যাবো এবার। এই সিঁড়িগুলো কিন্তু বিভৎস খাড়া, এই সিঁড়িগুলো জেনুইন খাড়া সিঁড়ি, বুঝতে পারছো কতটা উঠে গেলাম একটা বাঁকে। এটাই ছোট মহাকাল তো, এই যে চলে এসছি ছোট মহাকালে। এখানে একটা শিবলিঙ্গ আছে, এই যে শিবলিঙ্গ, এখানে আছে। আমরা তিনজনেই আছি। এই জায়গাটা দেখছেন না, হ্যাঁ এটা পুরোপুরি এটা লাইমস্টোন। এটা পুরো লাইমস্টোন। লাইমস্টোন এটা কি হয়, জায়গাটা দেখবেন ভেজা 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 হচ্ছে, বর্ষাকালে বৃষ্টি হয়, মানে লাইনটা কি করে ওয়াটারকে অবজার্ভ করে নেয়। এবার গ্র্যাভিটির জন্য কি হয়, নিচের দিকে চুবে চুবে চুবের সঙ্গে তো চুনা পাথরটা এর সঙ্গে জলের একটা রাসায়নিক বিক্রি হয়, হওয়ার পরে এটা অভিকর্ষটা টানে নিচে দিয়ে এই শেপগুলো আকার ধারণ করে। আর বর্ষার পরে পরে যদি আসেন না, জায়গাটা এখন ভিজা হয়ে যাচ্ছে, দুদিকে ছিদ্র সৃষ্টি হয়, কিন্তু জল পড়ে আর দেখতে আমাদের জটার মতো, তাই এই জায়গার নাম দিয়ে দেওয়া হয় মহাকাল। এখানে মানুষ অ্যাকচুয়াল কল্পনার সঙ্গে পূজা করা, যে মনে করে ভগবানের স্থান আছে, সেখানে পুজো করা। আচ্ছা সব ন্যাচারাল। আচ্ছা এই রাস্তাটা কোথায় যাচ্ছে? সামনে যাবো আমরা একটা,
এটা কি ওই ঝর্ণার দিকে? এখানে একটা ঝর্ণা আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কি সুন্দর ঝর্ণাটা, অসাধারণ লাগছে। ব্যাপক না? কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে, হাঁপিয়ে গেছে সবাই, বোঝা যাচ্ছে, না বাট এখানে আসার পরে ভালো লাগছে। আমি এখান দিয়েও করছি। সামনে দিয়ে যান, সামনে গেলে যান। সামনে গেলে যা, বাট সাবধানে যা। না না, অনেকটা আছে। ওইটা নিচে চলে যাবো, ওখান থেকে ঠিক করি। খুব একটা সুবিধা নেই। একটু পরে দেখা হচ্ছে আবার। গালের মিউজিকটা লাগবে কিন্তু। এটা কারেন্ট মিউজিক। গাড়ির আলোতে কি সুন্দর লাগছে সামনে টুকুনি, বাদ বাকি কিছু বুঝবে না, পুরো কালো। এই বাড়ি করে লাগছে। ও তোমাদের জন্য কত কষ্ট করছি দেখো, মাথায় ব্যথা হয়ে যাচ্ছে তাও করছি। আমার হাত, আমি আর তোমাদের জন্য ভিডিও করতে পারছি না।